তো অবশেষে অন্নপূর্ণা যোজনার ফর্ম বেরিয়ে গেছে। কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একদম A to Z 1 থেকে 12 পাতা পর্যন্ত কিভাবে ফর্ম ফিল আপ করবেন সমস্তটা আজকে আমরা দেখাবো। তো প্রথমে জেনে নিই কীভাবে আমরা ফর্মটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য গুগলে টাইপ করবেন সোশ্যাল সিকিউরিটি, প্রথম যে সাইটটা আসবে অর্থাৎ www.socialsecurity.wb.gov.in এই সাইটটা ওপেন করবেন। ওপেন করলে ঠিক এরকম একটা ওয়েবসাইট দেখাবে, অন্নপূর্ণা যোজনা। আসলে লক্ষ্মীর ভাণ্ডার যেটা ছিল সেই পোর্টালটাকে এখন আপডেট করে অন্নপূর্ণা যোজনা পোর্টাল বলে করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনি যে ভাষায় ফর্ম নিতে চাইবেন সেটাই আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি যদি ইংরাজিতে ফর্ম নিতে চান তাহলে এটা ক্লিক করবেন, এটা ক্লিক করে আপনি সেভ করে নেবেন। আর যদি আপনি বাংলায় নিতে চান তাহলে এই ফর্মটা ডাউনলোড করবেন এবং সেভ করে নেবেন। আর যদি আপনি হিন্দিতে পেতে চান তাহলে আপনি এই 3 নম্বর ফর্মটা ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ফর্ম 3টে দিয়ে দেওয়া হয়েছে, আপনি লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে গিয়েও আপনি ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারেন। আপনাকে ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে হবে না। অনেক সময় ওয়েবসাইট সার্ভার ইস্যুর জন্য আপনি ডাউনলোড করতে নাও পারেন, তার জন্য আমাদের টেলিগ্রাম আছে, সেখানে গিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন দেখা যাক আমরা যে ফর্মটা ডাউনলোড করেছি সেই ফর্মটা দেখে নিই এবং একে একে ফিল আপ করে নিই। এটা হিন্দি ফর্ম আছে। আমরা মূলত আজকে বাংলা ফর্মটা ফিল আপ করার জন্য দেখাবো এবং কিভাবে ফিল আপ করবেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। তো ইংরাজি ফর্মটা এরকম। এইটা হচ্ছে বাংলা ফর্ম। দেখুন 1 থেকে 13টা পাতা, 13 পাতার ফর্ম আছে এখানে। প্রত্যেকটা পাতা কিভাবে ফিল আপ করবেন একদম স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে প্রথম পাতা। প্রথম পাতায় দেখতে পাচ্ছেন প্রথম পাতায় অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। আপনাকে মনে রাখতে হবে এটা লক্ষ্মী ভাণ্ডার আপনি একজন মহিলা হিসাবে অ্যাপ্লাই করলেও আপনার পরিবারের সমস্ত ডিটেলস এখানে দিতে হবে। প্রতিটি বিভাগে টিক বা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স, যেগুলো 4 কোণা বক্স করা থাকে, ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো এখানে যে অপশানগুলি আছে অ্যাপ্লিক্যান্টদের জন্য সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। এবং যাচাইকারী কর্মকর্তা অর্থাৎ আপনি ফর্মটা যখন জমা দেবেন, জমা দেওয়ার পর যারা এটা আপনার ভেরিফিকেশন করবেন তাদের জন্য নির্দিষ্ট জায়গা দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে আছে দেখুন বিভাগ, 3টে কলম দেওয়া আছে, বিভাগ, বিকল্প বা ইনপুট এবং নির্দেশনা। প্রথমে বলবো, আপনার মনে প্রশ্ন হতে পারে যে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, কোন ভাষাতে ফিল আপ করবেন। অবশ্যই ইংরাজিতে ফিল আপ করবেন, কারণ ডাটা এন্ট্রি সব সময়ই ইংরাজিতে ডাটা এন্ট্রি হয়। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ইংরাজিতে ফর্মটি ফিল আপ করবেন। প্রথমে চলে আসছে আপনার পারিবারিক পরিচয়। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশানটা আছে পারিবারিক পরিচয়, 1 নম্বরে দিয়ে দেওয়া হয়েছে পরিবার প্রধানের নাম। পুরো নামটা এখানে লিখবেন, পুরো নাম আপনার যে নামটা আছে সেটা পুরো নাম এখানে লিখবেন। আধার কার্ড অনুযায়ী, এখানে দেখছেন লেখা আছে আধার কার্ড অনুযায়ী যে নামটা আছে আপনার ইংরাজি বানানটা এখানে লিখবেন। তারপর আছে দেখুন জন্ম তারিখ এখানে লিখবেন। জন্ম তারিখটা লিখবেন DDMMYYY এই হিসাবে। যদি আপনার জন্ম হয় 1 জানুয়ারি 1990 তাহলে লিখবেন 01 দেবেন 1990, এরকমভাবে লিখবেন। 3 নম্বরে আছে পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ, মহিলা না অন্যান্য। পরিবার প্রধান যদি পুরুষ হন তাহলে অবশ্যই আপনি এটাতে টিক দিয়ে দেবেন। আর যদি মহিলা হন তাহলে সেক্ষেত্রে এটাতে টিক দিয়ে দেবেন। পরিবারের প্রধানের আধার নাম্বার, এখানে পরিবার প্রধানের আধার নাম্বারটা লিখবেন। 5 নম্বরে চলে আসবো ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি পরিবারের আইডি কীভাবে পাবেন সেই ভিডিও আমরা এই চ্যানেলে দিয়েছি, সেখান থেকে আপনি দেখে সেখানে পারিবারিক যে রেশন কার্ডের পরিবারের আইডি থাকে সেটা এখানে টাইপ করতে পারেন এবং পরিবারের সদস্য সংখ্যা এখানে টাইপ করতে, সেটাও পেয়ে যাবেন সেখানে। তো এটা দিয়ে দিতে পারেন।
7 নম্বর অপশানে চলে আসবো ঠিকানা। এখানে ঠিকানাটা সম্পূর্ণ স্থায়ী ঠিকানা লিখবেন। হ্যাঁ, এখানে দেখুন আপনাকে কি লিখতে হবে বা কিভাবে লিখতে হবে সেটা এখানে আপনাকে কমেন্ট করে দেওয়া হয়েছে। স্থায়ী ঠিকানাটা এখানে লিখবেন, যেটা লিখবেন সেটা মাঝখানে, এবং তার বিষয়ে টিপস দেওয়া হয়েছে ডান দিকে। যোগাযোগ নাম্বার, এখানে মোবাইল নাম্বার দেবেন, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার দিবেন, অর্থাৎ আপনার ফ্যামিলির হেডের আপনার স্বামীর যে আধার কার্ড আছে তার সাথে যে মোবাইল নাম্বার যুক্ত আছে সেটা এখানে টাইপ করবেন। তারপর 9 নম্বর আছে দেখুন, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। তো এখানটা দেখে নেবো আমরা। তো এখানে দেখুন কি বলেছে, দেখুন ডান দিকে আমরা সবসময় যদি বুঝতে অসুবিধা আপনি ডান দিকটা দেখে নেবেন। এখানে দেখুন লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এখানে আপনাকে টিক মারতে হবে। পরিবার প্রধানের এখানে সদস্য নম্বর 1 নম্বরে প্রথমে নাম লিখতে হবে, ইংরেজিতে লিখবেন, জন্ম তারিখ লিখতে হবে, লিঙ্গ লিখতে হবে, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক এখানে লিখতে হবে। যদি ধরুন আপনি অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে আপনার স্বামী অবশ্যই পরিবার প্রধান হবেন, সেক্ষেত্রে এখানে স্বামী লিখে দেবেন। পরিবার প্রধানের সঙ্গে আপনার সম্পর্ক হলো স্বামী, তার আধার নাম্বার এখানে লিখবেন। যেহেতু এখানে আপনি দেখুন, এখানে আমার মনে হচ্ছে কোনো একটু মিস্টেক হয়েছে এই ফর্মটা করার জন্য। এখানে হ্যাঁ এবং না থাকার কথা ছিল, যেহেতু দুটোই হ্যাঁ লেখা আছে সেহেতু আপনি টিক মারবেন না, কারণ পরিবার প্রধান তো আর অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন না, তো সেক্ষেত্রে এটা আপনি টিক মারবেন না। এবার দেখুন ডান দিকে আরেকটা জিনিস দেওয়া হয়েছে, বয়স 5 বছরের কম হলে আধার নম্বর এনে চিহ্নিত করবেন। এরপর আপনি সদস্য নম্বর 2 লিখলেন। 2-এ যদি আপনি হন আবেদন করে, অর্থাৎ আপনি যদি 2য় নম্বর সদস্য হন, তাহলে আপনার নাম লিখবেন, জন্ম তারিখ লিখবেন, লিঙ্গ লিখবেন, এবং ডান দিকে যেটা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন কিনা সেখানে আপনি হ্যাঁ দিয়ে টিক মেরে দেবেন। তার নিচে দেখুন পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, এটা লিখবেন নিজ বা সেলফ লিখবেন, ACLF সেলফ লিখবেন, এবং আপনার আধার নাম্বার লিখবেন। এটা হলো। এবার যেটা সদস্য নম্বর 3 আছে, যদি আপনার কোনো বাচ্চা থাকে তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সাথে সম্পর্ক, সেটা যদি পুত্র বা সন বা ডটার, এটা লিখবেন, এবং তারপরে এখানে আধার নাম্বার তার টাইপ করবেন। যদি না থাকে আপনার নির্দেশনা অনুযায়ী এনে লিখে দেবেন। আরও যদি পরিবার সদস্য থাকে সেক্ষেত্রে 4, 5 এরকমভাবে লিখতে থাকবেন। এরপর 10 নম্বর পয়েন্টে যাব, পরিবার প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য এখানে আপনাকে লিখতে হবে। ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। যে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন সেটা যেন ডিবিটি এনাবেল থাকে। ডিবিটি কীভাবে এনাবেল করবেন তার ভিডিও আমরা এই চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা দেখে ডিবিটি কীভাবে চালু করবেন সেটা আপনারা জানতে পারেন এবং করে নিতে পারেন। এখানে আপনার দেখুন HOF এর অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আপনাকে। ব্যাংকের নাম লিখবেন, যদি স্টেট বাই হয় SBI লিখে দেবেন, তার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এবং IFSC কোড দেবেন। এখানে SBIN যেরকম হয়, এটা আপনি পাসবই দেখলেই আপনি পাসবই পেয়ে যাবেন। সদস্য নম্বর 1 দিবেন, হ্যাঁ, সদস্য নম্বর 2 দেবেন, সদস্য নম্বর 3 দেবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি বিশেষত যেটা আপনার ক্ষেত্রে যেটা আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক IFSC কোড অবশ্যই সঠিকভাবে দেবেন, এবং সেটা যেন অবশ্যই ডিবিটি যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট হয়। এইভাবে ফিল আপ করবেন। তারপরে আমরা 3 নম্বর পেজে চলে আসবো। 3 নম্বর পেজে দেখুন আছে 11 নম্বর পয়েন্টে এপিক হেড অফ ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। এখানে আপনার ভোটার কার্ড নিয়ে বসবেন, এটা ফিল আপ করার সময় পরিবারের সমস্ত ভোটার কার্ডগুলো নিয়ে বসবেন। হেড অফ ফ্যামিলির এপিক নাম্বার দেবেন, যে ভোটার কার্ডের যে ID বলা হয় সেটা দেবেন। এখানে IGT বা GRZ যেটা দিয়ে দেওয়া হয় সেটা দেবেন। বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর, আপনার যে ভোটার লিস্ট আছে সেটা বের করবেন। আপনার বিধানসভা ক্ষেত্রের নাম অবশ্যই জানেন, সেটা লিখবেন, এবং অংশ নম্বরটা যেটা পার্ট নাম্বার বা অংশ নম্বর ভোটার লিস্টের একদম মাথাতে ডান দিকে থাকে সেটা লিখে দেবেন। এরকমভাবে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর সমস্ত পরিবার সদস্যর ক্ষেত্রে একই হবে, শুধুমাত্র এপিক নাম্বারগুলো আলাদা হবে। এবং যেগুলো অপ্রাপ্তবয়স্ক তাদের তো ভোটার নাম্বার থাকবে না, সেক্ষেত্রে আপনি এনে লিখে দেবেন। তারপরে 12 নম্বর অপশনে চলে আসবো। 12 নম্বর অপশনটা হচ্ছে আপনার জাতিগত যে শ্রেণী আছে সেটা আপনার এখানে টিক মারতে হবে। যদি আনরিজার্ভড হন, অসংরক্ষিত হন, এটাতে টিক মারবেন।
যদি আনরিজার্ভড হয় তাহলে এটাতে টিক মারবেন। যদি আপনি অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল হন এটাতে টিক মারবেন। SC ST OBC বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বা PVTG হলে এখানে টিক মারবেন। প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকগত দুর্বল, EWS সার্টিফিকেট, ক্রিমিলিয়ার শংসাপত্র ইত্যাদি। এর সাথে আপনি যদি যেটা দিবেন সেক্ষেত্রে অসংরক্ষিত বাদ দিয়ে যেটাই দিবেন আপনার সেক্ষেত্রে আপনাকে প্রযোজ্য নথি যোগ করতে হবে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আপনাকে যোগ করতে হবে। এরপরে আপনার খ পার্টে চলে আসবো। রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি সম্পর্কিত তথ্য এখানে আপনাকে লিখতে হবে। সেটা কি আমরা দেখে নেব একে একে। প্রথমে হচ্ছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? অবশ্যই ডিজিটাল রেশন কার্ড থাকবে আশা করি। সেক্ষেত্রে আপনার এখানে হ্যাঁতে টিক মার্ক দেবেন, আর যদি না থাকে তাহলে নাতে টিক মার্ক দেবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন হলো আপনার কী ক্যাটাগরি কার্ড আছে। যদি AI হয় এতে টিক মারবেন, SPH RKS হয় 2 যেটা হবে সেক্ষেত্রে আপনার সেটাতে টিক মারবেন। যদি আপনার ভর্তুকিহীন কার্ড হয় বা জেনারেল কার্ড হয় সেক্ষেত্রে এটাতে টিক মারবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি আপনি প্রতি মাসে রেশন তোলেন তাহলে এখানে হ্যাঁতে টিক মারবেন, নতুবা নাতে টিক মারবেন। সম্পদ, গ অপশানে সম্পদ আছে। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? আপনার বাড়ি যেটা আছে সেটা যদি পাকা বাড়ি হয় এবং সেখানে যদি 3-এর বেশি ঘর থাকে সেক্ষেত্রে আপনি টিক দিবেন হ্যাঁতে, নতুবা 3-এর কম থাকলে বা কাঁচা বাড়ি থাকলে সেক্ষেত্রে নাতে টিক দেবেন। পারিবারিক জমির মালিকানা, যদি আপনার ফ্যামিলি জমি থাকে সেক্ষেত্রে আপনি হ্যাঁতে টিক মারবেন আর নতুবা নাতে টিক মারবেন। আপনি যদি জমির মালিকানা হন এবং হ্যাঁ লেখেন তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR অর্থাৎ বারকোড রেকর্ড আপনাকে এর সাথে সংযুক্ত করতে হয়। বারকোড রেকর্ড কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমাদের চ্যানেলে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে দেখে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আমরা 3 নম্বর পেজ কমপ্লিট করলাম, এরপর 4 নম্বর পেজে যাব। 4 নম্বর পেজে কী আছে দেখব। প্রথমে 4 নম্বর পেজে দেওয়া আছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, অর্থাৎ যদি হ্যাঁ হয় আগের উত্তরটা সেক্ষেত্রে আপনার কত শতক জমি আছে সেটা এখানে লিখতে হবে। যদি 1 একর হয় থাকে তাহলে 100 শতক লিখে দেবেন এখানে। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR জমির নথি, অর্থাৎ বারকোড রেকর্ড দিলেই হয়ে যাবে এক্ষেত্রে। 4 নম্বরে আছে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? অর্থাৎ অবাণিজ্যিক অর্থাৎ আপনার বাড়িতে কি কোনো 4 চাকা গাড়ি আছে যেটা প্রাইভেট নাম্বারের গাড়ি? যদি আপনার প্রাইভেট নাম্বারের গাড়ি থাকে, সাদা প্লেটের নাম্বার গাড়ি 4 চাকা গাড়ি থাকে সেক্ষেত্রে এখানে হ্যাঁ টিক মার্ক দেবেন, এখানটায় হ্যাঁ টিক মার্ক দেবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে দেবেন না। যদি থাকে তাহলে তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, এখানে আপনাকে গাড়ির নাম্বারটা লিখতে হবে, WB সামথিং যেটা দিয়ে হয় গাড়ির নাম্বার সেটা লিখতে হবে, এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানটায় গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, এখানটায় গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে WB দিয়ে। গাড়ির সংখ্যা বলতে এখানে আপনার কটা গাড়ি আছে, যদি একটা থাকে একটা লিখবেন, যদি না থাকে তাহলে এখানে নাতে টিক মেরে দেবেন। গাড়ি জিপ ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল। আপনার গাড়িটা কী ধরনের গাড়ি সেটা যদি হয়, যদি ট্রাক্টর থাকে সেক্ষেত্রে ট্রাক্টর লিখে দেবেন, আর যদি মালগাড়ি যদি আপনার অন্য কোনো ধরনের মডেল থাকে সেটা এখানে লিখে দেবেন। 5 নম্বর হচ্ছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। তো আপনার যদি কোনো রকমের স্বাস্থ্য বীমা থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ টিক মার্ক দেবেন, আর যদি কোনো রকমের স্বাস্থ্য বীমা না থাকে তাহলে এখানে না টিক মার্ক দেবেন। যদি হেলথ ইন্স্যুরেন্স না করা থাকে সেক্ষেত্রে আপনি না দেবেন, আর যদি থাকে তো সেক্ষেত্রে হ্যাঁ দেবেন। আবার হ্যাঁ দিলেও সেক্ষেত্রে আপনার কার নামে করা আছে সেটাতে আপনাকে টিক মারতে হবে। এখানে হেড অফ HOF অর্থাৎ হেড অফ ফ্যামিলির যদি শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে হেড অফ ফ্যামিলি বা পরিবার প্রধানের জন্য এখানে টিক মার্ক দেবেন, এখানটায় টিক মার্ক দেবেন, সেটা এখানে টিক মার্ক দেবেন। এবং সেটা যদি সরকারি হয়, আমার একটু বলতে ভুল হলো, যদি হেড অফ ফ্যামিলির হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা যদি সরকারি হয় তাহলে সরকারি হলে এটাতে টিক মার্ক দেবেন, আর যদি বেসরকারি হয় তাহলে এটাতে টিক মার্ক দেবেন। যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে এটাতে টিক মার্ক দেবেন, আর যদি অন্য কোনো প্রাইভেট কোম্পানি থাকে তাহলে এটাতে টিক মার্ক দেবেন। এবং স্বাস্থ্যসাথী হলে প্রিমিয়ামের
অঙ্ক হবে, এখানে 5 লাখ টাকা হবে, এখানে 5 লাখ লিখে দেবেন। যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে এখানে 5 লাখ লিখে দেবেন এবং প্রিমিয়ামের বিবরণ এটা সরকার প্রদত্ত বলে লিখে দেবেন বা গভর্নমেন্ট এড এটা লিখে দেবেন। আর যদি বেসরকারি হয় তাহলে প্রিমিয়ামের বিবরণটা দিবেন, আপনার প্রতি বার্ষিক কত লাগে। যদি ধরেন 12,000 টাকা লাগে সেখান থেকে 12,000 টাকা পার অ্যানাম বা পার ইয়ার লিখে দেবেন এবং সাম অ্যাসিউর যেটা আপনার দিয়েছে প্রিমিয়ামের যে বিমার অঙ্ক সেটা এখানে লিখবেন। একই রকমভাবে যদি প্রত্যেক জনের করা থাকে সেক্ষেত্রে আপনি একই রকমভাবে লিখবেন। তো নিচের দিকে চলে আসবো আরও। এরপরে আছে আয় বা পেশা সম্পর্কিত ইনফরমেশন এখানে চেয়েছে আপনার কাছ থেকে। এখানে কি চেয়েছে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে। কোনো সদস্য যদি আপনি যদি পিট্যাক্স বা ইনকাম ট্যাক্স প্রদান করেন সেক্ষেত্রে এখানে হ্যাঁতে টিক মার্ক দেবেন, আর যদি না করে থাকেন সেক্ষেত্রে নাতে টিক মার্ক দেবেন। আশা করি আপনারা যারাই ফর্ম ফিল আপ করছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এবং আশা করি আপনারা ইনকাম ট্যাক্স দেন না, তার জন্যই এই ফর্মটা ফিল আপ করছেন। যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে তো অন্নপূর্ণা যোজনা ফিল আপই করতেন না, কারণ আপনারা অলরেডি জানেন যারা ইনকাম ট্যাক্স পে করে তার বা সরকারি চাকরি করে তাদের জন্য এই যোজনাটি নয়। তো আমি ধরে নিচ্ছি আপনি অবশ্যই ইনকাম ট্যাক্স পে করেন না, তার জন্য এই ভিডিওটা দেখছেন ফর্ম ফিল আপ কীভাবে করবেন। তো সেক্ষেত্রে আপনি হ্যাঁতে টিকমার্ক দেবেন। এর পরের অপশানটা চলে আসবো 2 নম্বর অপশানে। 2 নম্বরে বলছে পরিবারের সদস্যের প্যান কার্ড নাম্বার যদি থাকে, যদি আপনার প্যান কার্ড নাম্বার থাকে সেক্ষেত্রে যদি প্যান কার্ড থাকে তাহলে হ্যাঁতে টিকমার্ক দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নাম্বার উল্লেখ করুন। আর যদি না থাকে, ধরুন আপনার 3 জন সদস্য আছে পরিবারে, 3 জনেরই প্যান কার্ড নেই, এটা যদিও হওয়া অসম্ভব ব্যাপার। যদি প্যান কার্ড কারোরই না থাকে সেক্ষেত্রে এই নাতে টিকমার্ক দেবেন। আর যদি থাকে তাহলে যদি ধরুন পরিবার প্রধান আছে তার নাম এখানে লিখবেন এবং প্যান নাম্বারটি এখানে লিখবেন। আপনার যদি থাকে তাহলে এখানে লিখবেন নাম আপনার এবং প্যান নাম্বার এখানে লিখবেন। এরকমভাবে যতগুলি সদস্যের নাম এবং নাম্বার, প্যান কার্ড যদি থাকে তাদের নাম এবং নাম্বার লিখবেন। তো এই পেজটা শেষ করলাম। এরপরে আমরা 5 নম্বর পেজে যাব। এখানে 3 নম্বর অপশানে আছে কর্মসংস্থানের ধরন, অর্থাৎ আপনি কি কাজ করেন তার বিষয়ে এখানে বলা হয়েছে। পরিবার প্রধান নিয়ে প্রথমে বলা হয়েছে, পরিবার প্রধান কি করেন। সরকারি ক্ষেত্রে যদি চাকরি করেন এখানে টিকমার্ক দেবেন। আমরা আশা করছি আপনি সরকারি ক্ষেত্রে চাকরি করেন না, তার জন্য এই ফর্ম ফিল আপটা করছেন অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য, 3,000 টাকা যেটা পাওয়া যাবে তার জন্য। কারণ সরকারি ক্ষেত্রে চাকরি করলে আপনার এই ফর্ম ফিল আপটা করার কোনো প্রয়োজনই নেই, কারণ আপনি এমনিতেই এই প্রকল্পের জন্য অযোগ্য। বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি। সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী হলে এখানে টিকমার্ক দেবেন। এই দুটো অপশন আমি দিচ্ছি না, কারণ এই দুটো যারাই আপনার টিক মারবে তারা এমনিতেই বাদ পড়ে যাবে অন্নপূর্ণা যোজনার জন্য। আংশিক সময়ে কর্মরত যদি পার্ট টাইম কাজ করে থাকেন কোনো রকম তাহলে এখানে টিকমার্ক দেবেন। সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, কারিগরি, শিল্পী, কৃষক ইত্যাদি হলে এটাতে টিকমার্ক দেবেন। পরিযায়ী শ্রমিক হলে এটাতে টিকমার্ক দেবেন, বেকার হলে এটাতে টিকমার্ক দেবেন, অন্যান্য হলে এটাতে টিকমার্ক দিয়ে তার আপনার যে পেশা সেটা এখানে উল্লেখ করে দিবেন। তারপরে আপনার বাকি পরিবারগুলোর ক্ষেত্রে সেম টু সেম করবেন। যদি কোনো স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে অন্যান্যতে টিকমার্ক দেবেন। ধরুন আপনার ছেলের আপনি বা মেয়ের আপনি আপনার পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত আছে সেক্ষেত্রে অন্যান্য লিখে এখানে স্টুডেন্ট লিখে দেবেন, এখানটায় স্টুডেন্ট লিখে দেবেন। ঠিক আছে, দেখছেন পাতা অনেকগুলো হলে ফর্ম ফিল আপ করা খুবই সহজ। আপনারা পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিওটা দেখলে আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন কীভাবে ফর্ম ফিল আপ করা হয়। তারপরে চলে আসবো 4 নম্বর অপশানে। 4 নম্বর অপশানে আয়ের আন্ডারে 4 নম্বর অপশানে চলে আসবো পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। শিক্ষিত প্রাপ্তবয়স্ক, পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন।
শিক্ষিত প্রাপ্তবয়স্ক ধরুন আপনার 3জন পরিবার আছে, শিক্ষিত 2জন, তাহলে এখানে 2 লিখবেন, একজন অশিক্ষিত তাহলে 1 লিখবেন এখানে। এরকমভাবে আপনি টিক মারবেন। পরিবারের প্রধান যদি শিক্ষিত হন এখানে টিক মার্ক দেবেন, যদি অশিক্ষিত হন তাহলে এখানে টিক মার্ক দেবেন। সর্বোচ্চ যদি শিক্ষিততে টিক মার্ক দেন তাহলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তার কত সেটার এখানে লিখবেন। যদি মাধ্যমিক হয় মাধ্যমিক লিখে দেবেন বা এমপি লিখে দেবেন, এইচএস পাস করলে এইচএস লিখে দেবেন, গ্র্যাজুয়েট হলে গ্র্যাজুয়েট লিখে দেবেন, মাস্টার্ড হলে এমএ পাস লিখে দেবেন। এরকমভাবে বাকি সদস্যগুলোর ক্ষেত্রেও এরকমভাবেই সেম টু সেমভাবে ফিল আপ করবেন বা টিক মারবেন। তারপর হচ্ছে কোনো সদস্য, 5 নম্বর অপশানে চলে আসবো আমরা। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক কি না। আপনি যদি রাজনৈতিকভাবে কোনো রকম রাজনৈতিক পদে, প্রশাসনিক পদে আপনি থেকে থাকেন তাহলে এখানে আপনাকে টিক মার্ক করতে হবে হ্যাঁতে, অথবা যদি না থাকেন তাহলে না করবেন। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন স্বঘোষণা, বা অথবা আপনি স্বঘোষণায় একটা অ্যাপ্লিকেশন লিখে দিতে পারেন। যদি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর, আপনি যদি ধরুন কোনো এমএলএ হয়ে থাকেন তাহলে তার সদস্য নম্বর এখানে লিখতে হবে। আশা করি কোনো এমএলএ এই ফর্ম ফিল আপ করবে না, তো সেক্ষেত্রে আপনারা কি টিক মার্ক দেবেন সেটা বুঝতেই পারছেন। তারপরে 6 নম্বর অপশানে চলে আসবো। কোনো সদস্য, 6 নম্বর অপশানে আছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, হ্যাঁ কি না। অবশ্যই না হবেন, এখানে টিক মার্ক দেবেন যদি না হয়ে থাকেন। যদি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বর এখানে টাইপ করতে হবে। এই ফর্মটা তৈরি করা হয়েছে আমার মনে হচ্ছে যে ভবিষ্যতে আরও বিভিন্ন রকমের যে সব আপনার প্রকল্প বের হবে বা প্রকল্প মডিফাই হবে সেগুলোর জন্য এই একটা কমন ফর্ম বের করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। কারণ দেখুন, আপনি প্রথমেই এখানে লক্ষ্য করুন সরকারি পেনশনভোগী কিনা বা সরকারি চাকরি করেন কিনা অপশান দিয়েছে। এখানে আপনার কাছ থেকে ডাটা কালেক্ট করা হচ্ছে, সরকার আপনার কাছ থেকে ডাটা কালেক্ট করছে। তো এইরকমই বাকি ফর্মগুলো অন্য কোনো প্রকল্পের ক্ষেত্রেও এরকম ফর্ম হতে পারে। কোনো সদস্য কি, 7 নম্বর অপশানে চলে আসবো আমরা। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন। আপনি যদি জিএসটি দিয়ে থাকেন বা রেজিস্ট্রেশন আপনার জিএসটি নাম্বার আছে তাহলে হ্যাঁতে টিক মার্ক দেবেন, নতুবা নাতে টিক মার্ক দেবেন। যদি হ্যাঁ হয় এখানে জিএসটি নাম্বারটা উল্লেখ করবেন। 8 নম্বরে চলে আসবো। 8 নম্বরে হচ্ছে পরিবারের মোট বার্ষিক আয়। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার পরিবারের বার্ষিক আয় কত 8 নম্বরে সেটা এখানে আপনাকে লিখতে হবে। অর্থাৎ বছরে আপনার যে আয় সেটা এখানে লিখতে হবে। যদি আপনার 2 লাখ টাকা ইনকাম হয় বা 1 লাখ টাকা ইনকাম হয় এখানে লিখবেন। তারপর চলে আসবো অন্যান্য পরিচয় নথি। অন্যান্য পরিচয় নথির মধ্যে 1 নম্বর আছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। তো যদি সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, পরিবার প্রধান HOF যদি আপনি সিএতে আবেদন করেছেন তাহলে আবেদন করা হয়েছে, যদি হয় তাহলে আবেদন নম্বর এখানে লিখবেন এবং এখানে টিক মার্ক দেবেন। যদি আপনি সিএতে আবেদন করে থাকেন তবেই কিন্তু হ্যাঁ বা আবেদন নম্বর লিখবেন। যদি প্রযোজ্য না হয় সেক্ষেত্রে এখানে টিক মার্ক দিয়ে আপনি স্কিপ করতে পারেন এই প্রসেসটা। অথবা যদি ইস্যু করা হয়েছে, আপনি সিএতে আবেদন করেছিলেন এবং ইস্যু করা হয়েছে, যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনি এটাতে টিক মার্ক দিয়ে এখানে সার্টিফিকেট নাম্বারটা লিখবেন। আপনার যদি আপনাদেরকে বলে রাখি, যদি আপনি ভোটার লিস্ট থেকে বাদ গেছেন এবং সিএতে আবেদন করে থাকেন তবে অবশ্যই আপনাকে এই অপশানটা খুব গুরুত্বপূর্ণভাবে ফিল আপ করতে হবে যে আপনি আবেদন করেছেন এবং তার আবেদন নম্বর এত, না হলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার আওতাভুক্ত হতে পারবেন না। তো বাকি সদস্যর ক্ষেত্রেও সেম একরকমভাবেই ফিল আপ করে দেবেন। তারপরে চলে আসবো 2 নম্বরে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি ARD বা আরডিসিএন ক্রেডিট কার্ড বা MGCC বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি থাকে সেক্ষেত্রে আপনার পরিবারের যার আছে এইগুলোর মধ্যে যেটা তার ক্ষেত্রে এইটা এখানে লিখবেন। হ্যাঁ, যদি পরিবার প্রধানের কেসিসি
কার্ড থেকে থাকে তাহলে এখানে কেসিসি নাম্বার দিয়ে সেই কেসিসি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন এবং কত তারিখে ইস্যু করা হয়েছিল সেটা এখানে লিখবেন এবং প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ এখানে লিখবেন। যদি ধরেন স্টেট ব্যাংক থেকে নেওয়া হয় তাহলে SBI লিখে দেবেন এখানে, বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখে দেবেন। এরকমভাবে বাকি সদস্যর ক্ষেত্রে ধরুন আপনার বাড়িতে কোনো স্টুডেন্ট আছে এবং সে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়েছে, সেক্ষেত্রে আপনি সেই স্টুডেন্ট এখানে লিখবেন স্টুডেন্ট কার্ড নাম্বার এবং তার আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেইটা লিখবেন এখানে। এরপর নিচের দিকে চলে আসবো। 3 নম্বর আছে যদি SIR 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ দিচ্ছে এই সরকার। এক্ষেত্রে এটা অবশ্যই সঠিকভাবে ফিল আপ করবেন, নাহলে আপনার আবেদনটি বাদ হয়ে যেতে পারে। যদি আপনি SIR 2026-এ আপনার আন্ডার অ্যাডজুডিকেশন ছিল এবং পরবর্তীকালে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন আছে, পেন্ডিং হয়ে আছে, তাহলে এখানে হ্যাঁতে অবশ্যই টিক মারবেন, কারণ আপনার ভোটার কার্ডের নাম্বারটি বর্তমান ভোটার লিস্টে পাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনার হয়রানি হতে পারে বা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে। আর এখানে যদি আপনি হ্যাঁ যদি হয়ে থাকে তবে মামলার বিবরণটা আপনি সাইডে এখানে লিখে দিতে পারেন, এখানে আপনি লিখে দিতে পারেন। আর যদি আপনার ধরুন 2026-এ আপনি ভোট দিয়েছেন সেক্ষেত্রে প্রযোজ্য নয়, এইটাতে টিক মেরে দিবেন সোজা, কিচ্ছু লেখার দরকার নয়, শুধু প্রযোজ্য নয় এটাতে টিক মেরে দেবেন। তারপরে চলে আসবো বাকি সদস্যর ক্ষেত্রেও সেম হবে, প্রথমটা যেরকম হবে বাকি সদস্যর ক্ষেত্রে আশা করি সেরকমই হবে। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীলতা ব্যক্তিগত। এবার সামাজিক মর্যাদা নিয়ে এখানে আপনার পুরো ডিটেলস নিয়ে নেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার কাছ থেকে বা পশ্চিমবঙ্গের আপামর যারাই অন্নপূর্ণা যোজনা ভাণ্ডারে আবেদন করবেন তাদের সমস্ত এক ধরনের ইনফরমেশন আপনার পরিবার সম্পর্কে সমস্তটা সরকার কালেক্ট করার উদ্দেশ্যেই এটা করছে। এর জন্যই প্রথমে দেখবেন বলা হয়েছিল যে এটা আবেদন লক্ষ্মীর ভাণ্ডার থেকে কনভার্ট করা হবে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে কনভার্ট না করে এই অ্যাপ্লিকেশনটা নেওয়া হচ্ছে এই কারণেই আপনার কাছ থেকে এই যে নতুন সরকার এসেছে, এটা প্রথম সরকার গঠন করেছে, এর জন্য পশ্চিমবঙ্গের আপামর যে আবেদন করতে চাইছে তাদের একটা বেসিক ইনফরমেশন একটা পেয়ে যাবে। এটার মাধ্যমে ভবিষ্যতে অন্য প্রজেক্টেও কাজে লাগাতে পারেন সরকার। তো তারপরে দেখুন বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। যারা পড়াশোনা করছে, আপনার বাড়িতে যে শিশু পড়াশোনা করছে সেই শিশু সদস্য 1 নম্বর দিয়ে দেওয়া আছে, শিশুর নাম এখানে লিখবেন, তারপর কোন ক্লাসে পড়ছে এখানে লিখবেন, বিদ্যালয়ের স্কুলের নাম লিখবেন এখানে, এবং বিদ্যালয়টি যদি সরকারি হয় এখানে টিকমার্ক দেবেন, সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পন্সর বিদ্যালয় হলে এখানে টিক দিবেন, বেসরকারি বিদ্যালয় হলে এখানে টিক দিবেন, এবং যদি শিক্ষিত মাদ্রাসা হয় এখানে টিক দিবেন, এবং অন্যান্য মাদ্রাসা হলে এখানে টিক দিবেন, এবং অন্যান্য স্কুলে পড়লে এখানে টিক দিবেন। যদি ধরুন CBSE বোর্ড বা অন্য কোনো বোর্ডের স্কুলে পড়েন সেক্ষেত্রে এখানে মেনশন করে দেবেন যে দিল্লি পাবলিক স্কুলে পড়ি এখানে এবং CBSE বোর্ডে পড়ি, এরকমভাবে মেনশন করে দেবেন। এরকমভাবে বাকি সদস্যদের ক্ষেত্রেও, শিশু সদস্যদের ক্ষেত্রেও এরকমভাবে ফিল আপ করবেন। যদি থেকে থাকে একটা থাকলে একটা ফিল আপ করে ছেড়ে দেবেন। তারপরের অপশানটা দেখুন কত রকমের ইনফরমেশন আপনার কাছ থেকে নেওয়া হচ্ছে বা আপনার বাড়ির সম্পর্কে, আপনার পরিবার সদস্যদের সম্পর্কে নেওয়া হয়েছে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, আপনার যদি বাড়িতে যতগুলো শিশু থাকবে তাদের সমস্ত টিকাকরণ, টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে এটাতে টিক মেরে দেবেন, অথবা টিকাকরণ করা হয়নি তাহলে এটাতে টিক মার্ক করে দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ, এইটা মেনশন করবেন। তারপরে চলে আসবো আরও নিচের দিকে চলে আসবো সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। দেখুন এখানে আমি বারবার বলছি যে সরকার প্রাথমিক একটা ধারণা তৈরি করে নিতে চাইছেন, এবং এটা অবশ্যই ভালো, সেক্ষেত্রে আপনার সঠিক ব্যক্তি পাবে এবং যারা অযোগ্য তারা পাবেন না। এখানে দেখুন কি জানতে চেয়েছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা DBTর মাধ্যমে পাচ্ছেন। আপনি যদি কোনো সরকারি সুবিধা পেয়ে থাকেন, আশা করি পাচ্ছেন, সেক্ষেত্রে হ্যাঁ টিকমার্ক দেবেন। আর যদি কোনো রকম প্রকল্প টাকা পাচ্ছেন না সেক্ষেত্রে না টিক দেবেন। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন, প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক বক্সটি চিহ্নিত করুন।
ঠিক আছে, চলুন দেখে নিই। প্রকল্প যদি আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কী লিখতে হবে। এখানে দেখুন প্রকল্পের সিরিয়াল করে দেওয়া আছে 1 2 3 4। এখানে আপনি ধরুন আপনি কৃষক বন্ধু পান, এখানে কৃষক বন্ধু লিখলেন। ধরুন আপনি পিএম কিষাণ পান, এখানে পিএম কিষাণ যোজনা লিখলেন। এবং এখানে দেখুন একটা খুবই মজাদার অপশন দেওয়া হয়েছে, প্রত্যাহার করতে চান কি না। এই সরকারি সুবিধা থেকে কে প্রত্যাহার করতে চায় আমার জানা নেই। যদি বা আপনারা কোনো কেউ যাদের অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য আবেদন করছেন এবং আপনি কৃষক বন্ধু বা অন্য কোনো প্রকল্পের টাকা প্রত্যাহার করতে চাইছেন, যদি চাইছেন, সেক্ষেত্রে আপনি এখানে হ্যাঁটা টিকমার্ক দিয়ে দেবেন, আপনার প্রকল্পটা প্রত্যাহার হয়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে। তো আশা করি আপনাদের এটা এই প্রশ্নটা আপনাদের প্রয়োজন হবে না। যদি হয়ে থাকে তাহলে টিক মারতে পারেন। তো এইভাবে লিখবেন। আরও সদস্য যদি থাকে, প্রথমটা হলো হেড অফ ফ্যামিলির এবং এই বাকিগুলোর সদস্য 1 2 3 করে দেওয়া হয়েছে। যে সদস্যের যে প্রকল্প পান সেটা এখানে মেনশন করবেন এবং প্রত্যাহার করতে চাইলে হ্যাঁতে টিক মারবেন, অবশ্যই প্রত্যাহার করতে চাইবেন না। তারপরে হলো বাদ দেওয়া হলে কারণ অফিসিয়াল কর্তৃক পূরণীয়। এরপরে আপনার অপশন হচ্ছে, আচ্ছা আমরা কত নম্বর পেজ শেষ করলাম, এটা 11 নম্বর শেষ করলাম। 11 নম্বর পেজের পর আমরা 12 নম্বরে ঢুকবো। হ্যাঁ, 12 নম্বরের প্রকল্প রিলেটেড ইনফরমেশন আছে। 12 নম্বরের শেষে আছে দেখুন, বাদ দেওয়া হলে কারণ এবং অফিসিয়াল কর্তৃক পূরণীয়। যদি এটা আপনাকে ফিল আপ করতে হবে না, এটা ব্ল্যাঙ্ক রেখে দেবেন। এটা যারা ভেরিফাই করবেন তারা এটা ফিল আপ করবেন। ঘোষণা সম্মতি আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত, এখানে টিক মেরে দেবেন। এই ফর্মটি যাচাইযোগ্য। ঠিক আছে, অবশ্যই যাচাই করার জন্যই ফর্ম দেওয়া, যাচাই অবশ্যই হবে। এরপরে দেখুন আছে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমরা সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। অবশ্যই হয়ে যেতে পারে। এখানে আপনার স্বাক্ষর করবেন বা সই করবেন। এখানে আপনি সই করবেন না, হেড অফ ফ্যামিলি করবেন না, আপনি করবেন। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। অর্থাৎ এখানে পরিবারের সম্পর্কে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, যারা এই বিষয়ে অবগত করা হয়েছে। এন্ড অফ ফর্ম, এখানে ফর্ম আপনার কমপ্লিট হয়ে গেছে। বাকি যে ফর্মটা আছে, আমরা 13 নম্বর পেজে আছি, বাকি যে ফর্মটা আছে এটা আপনার শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। অন্নপূর্ণা, তাও আপনাদেরকে একটু বলে দিচ্ছি, আপনি কিছু ক্ষেত্রে ফিল আপও করে দিতে পারেন। এখানে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য লেখা থাকলেও এখানে লেখা আছে দেখুন, অন্নপূর্ণা যোজনা পরিবারের স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। আমি এখানে নাম লিখতেই পারেন, পুত্রকন্যা অফ, এখানে পিতার নাম লিখবেন, গ্রাম শহর, এখানে গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত, ব্লক, পৌরসভা, জেলা, এর দ্বারা দাখিলকৃত আবেদনপত্রটি যাচাই করেছি। আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, অথবা আবেদনকারী দ্বারা প্রদত্ত নিম্নলিখিত তথ্যসমূহ সঠিক নয় বলে প্রতীয়মান হয়েছে। অনুগ্রহ করে সংশ্লিষ্ট ধারা ও বিষয়ে উল্লেখ করুন। অতএব আমি আবেদনপত্রটি প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি। তারপর এটা অফিসিয়াল যিনি ভেরিফাই করবেন বা রিজেক্ট করবেন তার স্বাক্ষর হবে। এই হলো এই ফর্ম শেষ হলো। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কিন্তু আপনি যদি সঠিকভাবে ফর্ম ফিল আপ করেন, দেখবেন আপনি কিসের জন্য ফর্মটা ফিল আপ করছেন, অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য ফিল আপ করছেন। তো সেক্ষেত্রে আপনি দেখবেন কোনো ভুল তথ্য দিবেন না অবশ্যই, কিন্তু যদি মনে হয় যে আপনি এই তথ্যটা দিলে পাবেন না, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লাই না করাই উচিত। আর যদি আপনার মনে হয় যে আপনি পাওয়ার যোগ্য, যে ক্রাইটেরিয়াগুলো দিয়ে দেওয়া হয়েছে, আপনি যদি সরকারি চাকরি করে না থাকেন, আপনার বয়সসীমা যদি সঠিক থাকে, অবশ্যই আবেদন করবেন, অবশ্যই পাবেন, কোনো চিন্তা করবেন না। এটা নতুন একটা স্কিম বেরিয়েছে, সেক্ষেত্রে সরকার নতুনভাবে ফর্ম ফিল আপ করতে চাইছেন, অবশ্যই করতে পারেন।
অবশ্যই ভেরিফাই করতে পারেন, সেটা সরকারের অধিকার। সরকার যখন পয়সাটা দিচ্ছে সঠিক মানুষ যাতে পান সেটা দেখার তাদের একদমই অধিকার, এবং আমাদেরকেও সেটা সহযোগিতা করা অবশ্যই প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনি সঠিকভাবে ফর্ম ফিল আপ করুন, জমা দিন, সাথে নথি অবশ্যই সঠিক সঙ্গে দেবেন। যেগুলো লিখছেন, যেমন ব্যাংকের ডিটেলস লিখছেন, ব্যাংকের পাসবই জেরক্স দেবেন, আধার নাম্বার দিচ্ছেন, আধারের জেরক্স দেবেন, ভোটার কার্ডের ডিটেলস দিচ্ছেন, ভোটার কার্ডের জেরক্স দেবেন, কাস্ট সার্টিফিকেট রিলেটেড ইনফরমেশন দিচ্ছেন, SC ST যদি হয়ে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেটের জেরক্স দেবেন। যেটা আপনি লিখছেন সেটার প্রমাণ সাপেক্ষে একটা করে ডকুমেন্টস অবশ্যই দিবেন। এরপরেও জানা যাচ্ছে যে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হলে অবশ্যই এই চ্যানেলে আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও, অনেক বড় হয়ে গেল। দেখা হবে পরের ভিডিও, এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা অবশ্যই অন্নপূর্ণা যোজনা অনলাইনে আবেদন শুরু হলেই, যখনই শুরু হবে তখনই একটা অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, যাতে আমরা বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারেন। কারণ ফর্ম ফিল আপটা করে জমা দিয়ে সেটা একটা সময় সাপেক্ষ, সেক্ষেত্রে অনলাইনে অ্যাপ্লাই করলে আপনি সহজে আবেদনটা করতে পারেন। তো এই ছিল ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।